নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজ স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখুন তো, আজও আমরা প্রবাদ প্রবচন সম্পর্কে পড়ব। তবে আজকে আমরা আপ্রবাদ গঠিত যেভাবে পড়তে শুরু করেছিলাম আবর্ণ দিয়ে, সেখানে আপ্রবাদের উপর আজকে শেষ ক্লাস, অর্থাৎ 4 নম্বর ক্লাস। আর টোটাল প্রবাদ প্রবচনের উপর আজকে আমার 8 নম্বর ক্লাস। তোমরা জানো বন্ধু, প্রবাদ প্রবচনে কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে, এটা বলে অস্বীকার করা যায় না। বিভিন্ন জায়গায় বিভিন্ন কথোপকথনে কিন্তু আমরা এরকম প্রবাদের লাইন কিন্তু শুনি, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লাইন লেখা যায়, বা উপমা দিতে গিয়ে কিন্তু এই কথাগুলো কিন্তু ব্যবহৃত হয়। তাছাড়া প্রবাদটা পাঠ্য বিষয়ভুক্ত হয় পরীক্ষায়, সেখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে, ফলে তার কিন্তু একটা গুরুত্ব কিন্তু রয়েছেই। আর এও তোমরা জানো বন্ধু যে প্রবাদ প্রবচন পড়াতে গিয়ে বোর্ডওয়ার্ক তেমন গুরুত্ব পায় না। এই জন্য আমি বারবার চেয়েছি ক্যামেরার নেপথ্য থেকে যাতে প্রত্যেকটা বিষয়কে তোমাদের সামনে ঠিকঠাকভাবে তুলে ধরা যায়, সেই চেষ্টাটা করতে। আজকেও কিন্তু বন্ধু সেই চেষ্টাটা করব। তাই বন্ধু পড়াই চলে যাই, যে আজ আমরা আপ্রবাদের উপর ক্লাস করব। যে অবধি হয়েছিল তারপর থেকে কিন্তু আজ আমরা পড়া শুরু করব। দেখুন, আজ প্রথমেই যে প্রবাদটা পড়ব সেটা হচ্ছে, আমার যত করো চিনির বলদ বয়ে মরো। বিষয়টা কেমন বলো তো? বিষয়টা হচ্ছে, বলদ কেবল চিনির বস্তা বয়েই কিন্তু থাকে, চিনি খাইতে কিন্তু পারে না। আসলে সংসারী মানুষ যারা, তারা কেবল সংসারের ভারী বইতে থাকে, সংসারের সুখ উপভোগ করতে কিন্তু তারা সাধারণত হচ্ছে পারে না। এই অর্থে এটা ব্যবহৃত হয়। পরটা হচ্ছে, আমার নাম নিতাই, এক খাই এক বলছে থিতাই। মানে কি বলতো, যে নিতাই নামে কোনো এক ব্যক্তি একদিকে খাচ্ছে আর অন্যদিকে ভবিষ্যৎ খাওয়ার জন্য, ভবিষ্যতে কী খাবে সেটা কিন্তু জোগাড়ও কিন্তু করে রাখছে। আসলে যে আপাতত কোনো অভীষ্ট বস্তু পাইয়া সঙ্গে সঙ্গে পুনরায় সেটা পাওয়ার চেষ্টা করে, সেই সম্বন্ধে এটা প্রযোজ্য। অর্থাৎ সে একদিকে খাচ্ছে, আরেকদিকে ভবিষ্যতের জন্য কিন্তু সঞ্চয় করে রাখছে, এই অর্থে এটা ব্যবহৃত হয়। পরে হচ্ছে, আমার বুদ্ধি শোন, ঘরদোর ভেজে ফেলে নোটে শাক বোন। মানে কি বলতো, যে সকলেই নিজের বুদ্ধিকে প্রধান বলে মনে করে। যে নিতান্ত নির্বোধ, আপনার ভালো মন্দ বুঝতে পারে না, সে অপরকে পরামর্শ দেয়, সেই অনুসারে চলতে বলে। এই প্রসঙ্গে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। পরবর্তী প্রবাদ হচ্ছে, আমিও ফকির হলে দেশেও অকাল এলো, বা অকাল মানে হচ্ছে মন্বন্তর এলো। মানেটা কেমন বলতো, যে এক ব্যক্তি জীবিকা নির্বাহের অন্য উপায় না দেখে শেষে ফকিরিগিরি করতে শুরু করেছিল। তার আশা ভিক্ষা দ্বারা জীবিকা নির্বাহ হবে, কিন্তু ফকির যখনই ও ফকির গ্রহণ করলো, তারপরেই দেশে দুর্ভিক্ষ উপস্থিত হলো। সুতরাং তার ভিক্ষা পাওয়া আরও দুষ্কর হয়ে গেল। আসলে কোনো কার্যে অসম্ভব রূপে বাধা পাইলে এই প্রবাদ প্রযুক্ত হয়। তো তুমি কাজ করতে যাচ্ছ, যেটাই করতে যাচ্ছ তাতেই বাধা আসছে, সেই অর্থে কিন্তু এই প্রবাদটা প্রযুক্ত হয়। হচ্ছে, আমি কি নাচতে জানি নে, মাজার ব্যথায় সে পারি নে। বিষয়টা কেমন বলতো বন্ধু, যে আমি নাচতে জানি কিন্তু কোমরে ব্যথা বলিয়া নাচতে পারি না। আসলে মিথ্যা একটা ওজোর করিয়া নিজের যে অপারগতা গোপন করা, অর্থাৎ মিথ্যা একটা কারণ উপস্থাপন করে আমি যে অক্ষম সেটা মানুষকে বুঝতে না দিয়া। পরটা হচ্ছে, আমি কি নেড়ি ফেরি, আমার 5খানা কাপড় ধোপার বাড়ি। বিষয়টা কেমন বলতো বন্ধু, যে এরকম গল্পটা, যে একজনকে গরিব বলে উপহাস করলে সে দম্ভ প্রকাশ করে নিজের সম্পদের প্রমাণ দেওয়ার জন্যে বলেছিল যে আমি যে সে লোক নই, আমার 5খানা কাপড় ধোপার বাড়িতে কাচতে দেওয়া আছে। আসলে কিছু না থাকলেও বড়াই করে নিজের সম্পদের প্রমাণ বা নিজের অহংকার দেখানোর জন্য কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। পরটা হচ্ছে, আমে দুধে এক হয়, আদারে আটি আদারে যায়। বিষয়টা কি বলতো, যে তোমরা জানো যে আম ও দুধ খুবই উৎকৃষ্ট বস্তু, এবং আমের রস নিংড়াইয়া দুধে দিলে তাহা দুধের সঙ্গে মিশিয়া খায়, কিন্তু তাহার রসার আটি সেটা আস্তা করে ফেলে দেওয়া হয়। আসলে যজ্ঞের সঙ্গে কিন্তু মিলিত হয়, নিষ্প্রয়োজনীয় বস্তু যেটা সেটা কিন্তু পরিত্যক্ত হয়, তার কিন্তু কোনো দাম থাকে না।
ওটা হচ্ছে আমে ধান তেঁতুলে বান, মানে যে বছর আম বেশি জন্মে সে বছর ধানও বেশি জন্মে, যে বছর তেঁতুল বেশি জন্মে সে বছর বর্ষার আধিক্য হয় ও বান ডাকে। এই অর্থে একে অপরের সঙ্গে একটা সাজুজ্য বা মিল আছে, এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। ওটা হচ্ছে আই বুঝে বাই, এটা খুবই একটা জনপ্রিয় প্রবাদ, যেটা ইংরেজিতে মানে আই বুঝে বাই মানে কি অবস্থা বুঝে ব্যবস্থা, যেটা ইংরেজিতে বলা হয় কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লোথ। এটা জানো যে আমি নস্টালজি হয়ে গেলাম একটু, এই প্রবাদটা আমার বাবা খুবই ব্যবহার করতেন, ইংরেজিতেই বলতেন উনি কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লোথ, অর্থাৎ তুমি নিজে যেমন সেই অনুসারে চলার চেষ্টা করো, নচেত কিন্তু পদে পদে কষ্ট তোমাকেই কিন্তু পেতে হবে। তারপরে হচ্ছে আর কি ন্যাড়া বেলতলায় যায়, মানে যে একবার ঠকেছে সে কিন্তু ভবিষ্যতে সাবধান, মানে ন্যাড়া একবার বেলতলায় গেছে, তার টাক মাথায় বেল পড়েছে, দ্বিতীয়বার ভয়ে সে বেলতলায় যাবে না, এই অর্থাৎ যে একবার ঠকেছে সে কিন্তু ভবিষ্যতে সাবধান, আর ঠকতে চাইবে না। পরটা হচ্ছে আর গাবো খাবো না গাবতলা দিয়ে, আর গাব খাবো না গাবতলা দিয়ে যাব না, গাব গাব না তো খাবো কি গাবের মতো আছে কি। বিষয়টা মানে কি বলতো, যে একদিন গাব ফল খাওয়ার সময় গাবের আটি এক কাকের গলায় কিন্তু লেগে গিয়েছিল, ফলে কাক যন্ত্রণায় অস্থির হয়ে সেই প্রথম প্রতিজ্ঞা করিল যে সে আর কখনো গাব খাবে না। ফলে এমনকি মানে গাব গাছের তলা দিয়েও সে যাবে না। কিছুদিন পর গাবের আটি গলা হইতে যখন উঠে যাওয়াতে মানে বেরিয়ে গেল, কাকের যেমনই যন্ত্রণা অবসান হলো অমনি বলল, যদি গাবই না খাবো তবে আর খাবো কি। আসলে যারা নির্বুদ্ধিতাবশত বা ক্ষণিক সুখের তৃপ্তি সাধনের জন্য কোনো কর্ম করে বিষম বিপদ ভোগ করার সময় প্রতিজ্ঞা করে এই কর্ম আর কখনো করব না, পরে কিন্তু বিপদ হইতে উদ্ধার পাইবার সঙ্গে সঙ্গে পুনরায় তাহা করিতে থাকে, অর্থাৎ তাদের সম্বন্ধে এটা বলা হয়। অর্থাৎ নির্বুদ্ধিতাবশত যারা ক্ষণিক সুখের জন্য কোনো কাজ করে এবং বিপদের সম্মুখীন হয় এবং তখন প্রতিজ্ঞা করে, তারা আবার প্রতিজ্ঞাটা আবার পুনরায় কিন্তু ভেঙে ফেলে, এই অর্থে এটা কিন্তু ব্যবহৃত হয়। ওটা হচ্ছে আর শলাও পাখি বলছে মুনসেফ হাকিম, মানে হচ্ছে আটশোলা পাখি হয়েছে মুনসেফ হাকিম হয়েছে, মানে ডানা থাকলে আটশোলাকে পাখি বলা যায় না, বিচার কার্য করিল মুনসেফকে হাকিম বলা যায় না, কেননা তিনি জজের ভয়ে সদাই সন্ত্রস্ত থাকেন এবং কাগজপত্র নাড়াচাড়া ছাড়া তার দণ্ড দেওয়ার কোনো কিন্তু ক্ষমতাই নাই। অর্থাৎ যে যতই নিজেকে যেটা ভাবুক না কেন তার প্রকৃত যে গুরুত্ব সেটাই কিন্তু সে অনুসারে সেটা বজায় থাকে, যতই মানে ওড়ার চেষ্টা করুক না কেন আটশোলা কখনোই পাখি হয় না। আরের দাঁত আর ছিঁড়ে বুড়োর মারি, মানে কি বলতো, অপর লোকে দন্ত দ্বারা যে কার্য সাধন করতে পারে বৃদ্ধ শ্রীরাম সে কার্য মারির দ্বারাই কিন্তু সম্পন্ন করে। আসলে হচ্ছে অপরকে মানে অনেক আয়াসে বা সুবিধাযোগে যে কাজ করতে পারে ব্যক্তি বিশেষে অসুবিধা সত্ত্বেও সে কাজ কিন্তু অনায়াসে করতে সমর্থ হয়। অর্থাৎ যার দাঁত আছে সে সহজে কাটতে পারে, আর যে দাঁত নেই সে মারি দিয়ে কাটে। অর্থাৎ কেউ কোনো কাজ সহজে করতে পারে, কেউ কোনো কাজ কিন্তু কঠিনভাবে করে। ওটা হচ্ছে আরের মন আট দিকে চোরের মন বোচকার দিকে, মানে কোনো কোনো লোক কেবল নিজের স্বার্থের দিকে দৃষ্টি রেখে চলে, সে অর্থে এই প্রবাদটা হচ্ছে ব্যবহৃত হয়, মানে যে এক একজন এক এক দিকে চায় আর চোর ঝুড়ির দিকে যায়, এটা হচ্ছে প্রধান কথা। হচ্ছে আলস্য হেন ধন থাকতে দুঃখের আবার অভাব, মানে কি অলস লোকের দুঃখ ভোগ করা সুনিশ্চিত, মানে যে অলস কাজ করে না সে তো দুঃখ পাবেই। পরে হচ্ছে আলারের ঘরে দুলাল, মানে হচ্ছে যাকে বলে আদুরে গোপাল, এর আরেকটা সমার্থক প্রবাদ, মানে যে যুবক ছোটোবেলা হইতে অযথা আদর পেয়ে মানে উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে তার পক্ষে কিন্তু এই প্রবাদটা প্রচলিত হয়। পরে হচ্ছে আলো চাল দেখলে ভেড়ার মুখ চুলকায়, মানে তোমার স্ফীত বস্তু যদি দেখো তখন কিন্তু লালসা অত্যন্ত বৃদ্ধি পায়, সেই সম্পর্কে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়েছে। ওটা হচ্ছে আলোর পরই আধার, মানে বিষয়টা কি বলতো, যে আলোর পরই অন্ধকার আসিয়া থাকে, মানে সুখের পরই দুঃখ আসে। সংস্কৃতকে যেটা বলা হয় চক্রবৎ পরিবর্তন তে সুখানি চ দুঃখানি চ, অর্থাৎ চক্রাকারে সুখ দুঃখ আমাদের কিন্তু আবর্তিত হতে থাকে। ওটা হচ্ছে আশার ফু আছে দুধ আর বাটি নাই, মানে কি বিষয়টা, যে গরম দুধ ফু দিয়ে খাবার প্রবল ইচ্ছা আছে কিন্তু দুধ নাই এবং দুধের বাটি পর্যন্ত নাই, মানে ইচ্ছা আছে কিন্তু স্ফীত বস্তু বড়ই অভাব হইলে এই প্রবাদটা হচ্ছে ব্যবহৃত হয়।
পরটা হচ্ছে আশার বাসা ছোট করতে নেই। আশার বাসা ছোট করতে নেই মানে কি, আশা হইতে চেষ্টা আর চেষ্টা হইতে সাফল্য, কিন্তু যতটা আশা করা যায় ততটা সফলতা সাধারণত লাভ করা যায় না। তাই আশার পরিমাণ অধিক হইলে বেশি পরিমাণে সাফল্য লাভ করা যায়, বাসা বড় হইলে স্বচ্ছন্দে কিন্তু থাকা যায়। তাই আশার বাসা কখনো কিন্তু ছোট করো না। পরটা হচ্ছে আশাই পরম দুঃখ, নৈরাশ্য পরম সুখ। মানে ব্যাপারটা কি বলতো, একটি আশা যদি পূর্ণ হয় আরেকটি আশা জন্মে, কাজেই সুখ ভোগ আর হয় না। আশা ত্যাগ করতে পারলেই প্রকৃত সুখ লাভ হয়। এই জন্য সংস্কৃতে বলা হয় আশাহি পরমং দুঃখং নৈরাশ্যং পরমং সুখ। অর্থাৎ আশা করো না, দুঃখ পাবে, নিরাশ যেখানে থাকবে, আশা যেখানে করবে না, সেখানে কিন্তু সুখটা তুমি পাবে। পরটা হচ্ছে আশা করেছেন কাউ, পাকলে খাবেন ড্যাও। মানে কি বলতো, কাউ মানে কাক, ড্যাও মানে হচ্ছে বলছে ড্যাফল। ড্যাফল মানে খুব দূরবর্তী আশা যাহারা করিয়া থাকে তাদের সম্বন্ধে এই প্রবাদটা কিন্তু প্রচলিত হয়। পরটা হচ্ছে আশা বৈতরণী নদী। মানে আশা বৈতরণী নদীর ন্যায় অপর পারে যাওয়া কষ্ট সময়সাধ্য, অত সহজে কিন্তু সেখানে পৌঁছানো যায় না। ফলে আশা করলে যে সব কিছু হবে এটা নয়। পরেরটা একটা জনপ্রিয় প্রবাদ যে আশাই মরে চাষা। মানে চাষা প্রচুর ফসল পাওয়ার আশায় চাষ করে, কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে ফসল জন্মে না, ফলে চাষিকে কিন্তু ক্ষতিগ্রস্ত হতেই হয়। ওটা হচ্ছে আশার অর্ধেক ফল। মানে যতটা আশা করা যায় তা সম্পূর্ণ কিন্তু ভাবে না পাইলে আংশিক ফলে সন্তুষ্ট হইতে হয়। এই জন্য বলা হচ্ছে আশার অর্ধেক ফল। যা সিমিলার একটা প্রবাদ হচ্ছে যথালাভ। পরটা হচ্ছে আশার শেষ নাই। মানে হচ্ছে কী বলতো, যে দরিদ্র শতপথী যে ব্রাহ্মণ সে হইতে যায়, মানে অনেক কোটিপতি হতে যায়। শতপতি সহস্রপতি মানে হাজারপতি হওয়ার বাসনা থাকে, আবার সহস্রপতি লক্ষপতি হওয়ার কামনা থাকে, লক্ষপতি আবার কোটিপতি প্রার্থনা করে, কোটিপতি রাজা হইতে যায়, রাজা সম্রাট হওয়ার ইচ্ছা করে। ফলে এই আশার কখনো কিন্তু শেষ নেই। এই অর্থে মানুষের আকাঙ্ক্ষা কখনো মানে নিবৃত হয় না, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। পরটা যে আশ্বিন মাসে কুটে বলছে পাঠাতেও করি। মানে হচ্ছে দুর্গাপুজোর সময় সবাই মানে সকল প্রকার পাটাই চড়া দরে বিক্রি হয়। আসলে উপযুক্ত সময় লোকে লাভবান হয়, দরকার পড়িলে মন্দ জিনিসও ভালো জিনিসের দরে কিন্তু বিক্রি হয়ে যায়। এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। পরটা হচ্ছে আষাঢ়ে গল্প প্রচলিত, খুবই প্রচলিত। জানো যে কল্পনামূলক, অবাস্তব এবং অসম্ভব বা অবিশ্বাস্য একটা গল্প। ইংরেজিতে যে ওয়ার্ডটা মানে যে প্রবাদটা ব্যবহৃত হয় যে ট্রাভেলার্স টেলস স্টোরিজ অফ ব্যারন বলছে মংচেন্স, এই ইংরেজিতে কিন্তু এইভাবে এই প্রবাদটা ব্যবহৃত হয়। পরে হচ্ছে আষাঢ়ে না হলে সুত, হা সুত জো সুত, ষোলোতে না হলে পুত, হা পুত জো পুত। মানে কি বলতো, যে আষাঢ় মাসের যে দিবাকাল মানে দিনের বেলাটা দীর্ঘ হয়, যে মাসে মানে সে মাসে যদি সুতা কাটা না হয় তা হইলে সুতার জন্য কষ্ট পাইতে হয়। আর 16 বছর বয়সে স্ত্রীলোকে যদি পুত্র না হয় তা হইলে আর তার পুত্র জন্মের সম্ভাবনা অল্প। উপযুক্ত সময়ে কোনো কার্য না হলে এই প্রবাদ হইতে, যদিও এখন 16 বছর বয়স না, আগেরকার দিনের থেকে এই প্রবাদ এসেছিল। মানে গোদা বাংলাটা হচ্ছে উপযুক্ত সময়, তোমার যেটা পারফেক্ট সময় সেই সময়ে যে জিনিসটা পাওয়া উচিত সেটা করলে কিন্তু সুবিধা, না হলে কিন্তু একটু অসুবিধাই কিন্তু হয়। পরটা হচ্ছে আসন্নকালে বিপরীত বুদ্ধি। মানে লোকের যখন দুর্দশা ঘটে তখন সে সুবুদ্ধির কাজ করতে পারে না। আসলে লোকের অবস্থা শোচনীয় হইলে মানে বিপদগ্রস্ত হইলে তাহার কার্যকলাপও কিন্তু দুর্বুদ্ধি প্রসূত হইয়া থাকে। অর্থাৎ বিপদে বলে মানুষের বুদ্ধি সাধারণত কাজ করে না, মানে বিপদে মতিভ্রম হয়ে থাকে। ওটা হচ্ছে আসমান জমিন তফাৎ, জনপ্রিয় প্রবাদ যে আকাশ ও পাতালে যতটা তফাৎ থাকে আসমান আকাশ আর মানে আসমান আকাশ আর জমিন মানে আমাদের মাটির মর্তের ততটাই যদি তফাৎ বা পার্থক্য থাকে, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। পরেরটা হচ্ছে আসর ঘরে মশাল নেই, ঢেকিশালে চা দেওয়া। মানে বিষয়টা কেমন বলো তো বন্ধু, বিষয়টা হচ্ছে ভিতরে ছুচোর কীর্তন বাহিরে কোচার পত্তন, মানে এরকম প্রবাদ। মানে হচ্ছে আমোদ প্রমোদের আসরে আলো জ্বালিবার তার ক্ষমতা নেই, অথচ ঢেকিশালায় চা দেওয়া খাটিয়া সে বড় মানুষই দেখায়। যেসব মানুষদের বেশিরভাগ মানুষের অনেক মানুষ সত্যি খেতে পায় না, অথচ বাইরে এমন স্যুট বুট পরে এমন টোটোতে এমন সাজুগুজু করে যাতায়াত করবে যেন বিরাট ব্যাপার, কিন্তু আসলে ওদের ভিতরে ছুচোর কীর্তন বাইরে হচ্ছে কোচার পত্তন। মানে বাড়িতে খেতে পায় না, ছুচোই কীর্তন করে, আর এইদিকে বাইরে ধুতি পরে কোচা ধরে বাইরে বেরিয়ে পড়েছে।
পরটা হচ্ছে আসল চেয়ে সুদ মিষ্টি, খুবই জনপ্রিয়, সাধারণত বাড়ির দিদারা, বয়স্ক মানুষ এটা ব্যবহৃত করে, যে মহাজনরা আসল অপেক্ষা সুদকেই কিন্তু অধিকতর প্রিয় জ্ঞান করে। মানে হচ্ছে কারণ সুদটা পেলে পরে আসল থাকলে আবার সুদ পাওয়া যাবে। আসলে যেরূপ পুত্র অপেক্ষা পৌত্র অধিক স্নেহভোজন হয়, অর্থাৎ বয়স্ক মানুষের কাছে নিজের ছেলে অপেক্ষা নাতি নাতনিরাই গুরুত্ব পায়, এই অর্থে এটা ব্যবহৃত হয়। পরটা হচ্ছে আসলে খোঁজ নেই তার সুদের খবর। মানে বিষয়টা হচ্ছে ধার দেওয়া যে আসল টাকা ফিরিয়ে পাবো সেই আশাই নেই, কিন্তু সেই টাকা সুদ পাওয়ার জন্য ব্যস্ত, অর্থাৎ বৃহৎ ত্যাগ করিয়া ক্ষুদ্রে দৃষ্টি, অর্থাৎ আসলেই ফিরে পাচ্ছি না কী করে সুদ পাবো সেই নিয়ে ভাবনা, অর্থাৎ মানে মানুষের বড় কিছু হারিয়ে সামান্য কিছু পাওয়ার একটা ভাবনা চিন্তা। আশের লক্ষ্মী জানবালাই, মানে যার উপস্থিতিতেও লাভ নাই গেলেও ক্ষতি নাই, তাহার সম্বন্ধে এটা কিন্তু বলা হয়ে থাকে। হ্যাঁ, পরটা হচ্ছে আজকে খায় তার ফোর গণে না, মানে যে আজকে খায় তার ফোর গণে না মানে হচ্ছে আজকে পিঠের ভিতর দিয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, কিন্তু খাওয়ার সময় লোকে কতগুলি ছিদ্র আছে তাহা গনিয়ে খায় না। খাই দায় বেড়ায়, কিন্তু কোথা হইতে খাওয়া দাওয়া চলিতেছে, কিসে কি হইবে এ সকল খোঁজ যে রাখে না তার সম্বন্ধে এটা বলে। আমরা এটাকে আজকে বলে না, আমরা এটাকে গ্রাম্য ভাষায় বলে পিঠে খাই তার ফোর গণে না। সরা পিঠে দেখবে অনেক ছিদ্র থাকে, কিন্তু কটা ছিদ্র আছে সেটা গড়ে না, খাওয়ার দরকার খেয়ে যায়। ফলে এক শ্রেণীর মানুষ আছে শুধু খেয়ে যাবে, কিন্তু এটা কোথার থেকে আসছে না আসছে কীভাবে চলছে এই ভাবনা চিন্তা করে না। তোমরা বুঝতেই পারছো যে বন্ধু প্রবাদগুলো কতটা জনপ্রিয়, কতটা সুন্দর, বাস্তব এলাকায় কথোপকথনে কতটা ব্যবহৃত হতে পারে। এই জন্য কিন্তু এইটা জানা একান্ত জরুরি। যে ক্লাসে যেভাবে পাঠ্য হোক না কেন, আজ ক্লাস 11-এ পাঠ্য, এসএসসিতে পাঠ্য, এমএসসিতে পাঠ্য, পিএসসিতে পাঠ্য, আমি যখন 2003 সালে মাধ্যমিক পরীক্ষা দিই তখন প্রবাদটা পাঠ্য ছিল। ফলে কোন সময় কোন জিনিসটা পাঠ্য হবে বলা যায় না। তাই আমি বলবো যখনই যেটা পাঠ্য হোক না কেন তোমাদের উচিত প্রত্যেকটা জিনিসকে ঠিকঠাকভাবে পড়ে নেওয়া, তাহলে জীবনে যখনই যে দরকারটা হোক না কেন কাজে লাগাতে পারবে। আরে বাবা, কাউকে উদাহরণ দিতে গিয়ে, তুলনা দিতে গিয়ে, কথোপকথন করতে গিয়ে এই কথাটা তো বলতে পারবে, সেটাও কিন্তু তখন মনে কিন্তু একটা ভালো লাগবে। পরটা আসতেও একা যেতেও একা, কার সঙ্গে বা কার দেখা, মানে কি বলতো, লোকে জন্মগ্রহণকালে একাই আসে এবং মৃত্যুবরণকালে একাই চলে যায়। সুতরাং পৃথিবীতে তার কারো সঙ্গে সম্পর্ক নাই, কিন্তু এই মায়ের সংসারে আমরা একটা সম্পর্কে জড়িয়ে পড়ি এবং জীবনের সমস্ত কিছু গুরুত্ব তাকে দিয়ে ফেলি, এবং সেই দেখবা তোমাকে একবারে পুরো মাছ সমুদ্রে ডুবিয়ে দিয়ে কিন্তু চলে যায়। আসলে মায়ের সংসারে আমরা এমনভাবে অন্ধ হয়ে থাকি যে আমরা বুঝি নয় যে কেউ কিন্তু আমার আপন নয়। আসলে তুমি কার, কে তোমার, কারে বলো রে আপন, এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। ওটা হচ্ছে আহার নিদ্রা ভয় যত বাড়াও তত হয়, মানে তুমি যত খাবে তত খাওয়ার প্রতি চাহিদা বাড়বে, যত ঘুমাবে তত ঘুমানোর প্রতি চাহিদা বাড়বে, যত ভয় পাবে তত ভয়ের প্রতি চাহিদা বাড়বে। তো আহার নিদ্রা ভয় ইয়াতে যত বাড়াইবে ততই কিন্তু তোমার বাড়তে থাকবে। পরটা হচ্ছে আহ্লাদে আটখানা, খুবই জনপ্রিয় প্রবাদ এটা। আহ্লাদে আটখানা মানে লেজা মুড়ো নিয়ে 10খানা, মানে যে সামান্য বিষয় উপলক্ষে অযথা আনন্দ প্রকাশ করে তার সম্বন্ধে কিন্তু ব্যঙ্গোচ্ছলে কিন্তু এটা বলা হয় আহ্লাদে আটখানা। আজকের শেষ প্রবাদ বন্ধু, যে আহ্লাদে পুতুল, মানে আহ্লাদে পুতুল মানে কেবল আমোদ প্রমোদের রত, দায়িত্ব জ্ঞান শূন্য লোককে বলা হচ্ছে আহ্লাদে, মানে আড়ম্বর করবে, আনন্দ ফুর্তি করবে, কোনো দায়িত্ব জ্ঞান যদি না থাকে তখন তাকে বলা হচ্ছে আহ্লাদে পুতুল। আশা করছি বন্ধু আজকের প্রবাদ প্রবচনের 8 নম্বর ক্লাস আর আয়ের উপরে তোমার 4 নম্বর ক্লাস, একটা সমৃদ্ধ প্রবাদ প্রবচনের ক্লাস তোমাদের উপর